সো সকলকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। আমরা ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা একটু মিউট থাকেন। আমরা ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আহ, আমরা ভ্যাট নিয়ে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের প্রথম ক্লাস। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ক্লাসটাতে আমি জয়েন করবার জন্য। সেই কারণে আপনাদের সাথে আজকের ফান্ডামেন্টালটা একটু শক্ত করবার জন্য আমি সেশনটা নিচ্ছি। আশা করা যায় ইনশাল্লাহ হাবিবুর রহমান সাহেব এবং আরও একজন ফ্যাকাল্টি আছেন, এবং আমি চেষ্টা করব এনবিআর থেকে একজন কমিশনার যিনি হচ্ছে যে ভ্যাটের সিনিয়র মোস্ট অফিসিয়ালদের একজন, ওনাকে ইনভাইট করব আপনাদের সাথে একটু ইন্টারাকশন করার জন্য। সো এবং আমরা যখন পরবর্তীকালে ফিজিক্যাল সেশন করব তখনও ওনাকে আনার চেষ্টা করব আপনাদের সাথে, যাতে করে আপনারা কনফিডেন্স পান। উইথ দ্যাট নোট আমি আজকের সেশনটা আসলে ফ্লো, মানে একদম মানে একটা ফ্লোতে শেষ করব, এবং অনেক বড় লম্বা অডিয়েন্স। হ্যাঁ, আমরা ক্লাসটা আজকে যেহেতু প্রাইমারি আলোচনা, সো দেখা যাবে কারোর কারোর জন্য একদম ইনিশিয়াল ডিসকাশন বলে মনে হইতে পারে, আবার কারোর কারোর কাছে মনে হইতে পারে যে না, এটা হচ্ছে যে অনেক মানে আমি জানি। তো সেক্ষেত্রে আমার হয়তো বুঝতে এত সহজ জিনিস কেন আলাপ করছে, যেহেতু প্রথম ক্লাস এবং অডিয়েন্স বড়, আমি চেষ্টা করব, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যে এটা যাতে করে আপনারা সবাই খুব আগ্রহ নিয়ে বুঝতে পারে, আগ্রহ নিয়ে ক্লাসে থাকেন এবং বুঝতে পারেন। সো উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ অল টু ফর জয়নিং টুডেজ সেশন। আসসালামু আলাইকুম। আমরা আজকের ভ্যাটের ক্লাস দিব। ভ্যাট হচ্ছে এই ব্যবস্থাপনা, আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এই জন্য মনে রাখবেন। ভ্যাট যেটা মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই প্রক্রিয়াটা যখন 1991 সালে শুরু করা হয়, তখন সারা পৃথিবীর প্রথম 10টা কান্ট্রির একটা কান্ট্রি যারা অফিসিয়ালি এই ভ্যাট ফিলোসফিতে বাংলাদেশের ট্যাক্সেশন ব্যবস্থায় এটা শুরু করা হয়েছিল। তাহলে এখন একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই ভিএটি বা ভ্যাট কতগুলো মোটা দাগে কথা বলি, সেটা আপনার বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে যে গ্লোবালি সারা পৃথিবীতে ভ্যাটের যেভাবে চলে সেটা কেউ কেউ জিএসটি নামে করে, কেউ ভিএটি নামে করে, কেউ সেলস ট্যাক্স নামে করে, যে নামেই করা হোক না কেন, এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে যে ট্যাক্সেশন বা আয়কর বলতে যেটা বুঝায়, মানে সারা পৃথিবীতে ট্যাক্সেশন বলে যে টার্মটা, এই ট্যাক্সেশনের মৌলিক যে ফান্ডামেন্টালস, সেই ফান্ডামেন্টালসের সাথে এই ভ্যাটটা কিছুটা কন্ট্রাডিক্ট করে। প্রথমে আমি একটু বলে রাখলাম, এটা আপনারা মাথায় রাখবেন। কেন আমি এটা ব্যাখ্যা করব, আহ, যে কারণে ইন্টারেস্টিং হচ্ছে এই যে কথাটা বললাম যে ট্যাক্সেশন ব্যবস্থাপনার সাথে ভ্যাটের এটাকে কন্ট্রাডিক্ট করে, সেই কারণে আমাদেরই চার্টার অ্যাকাউন্টেন্ট সিনিয়র স্যার সাইফুর রহমান স্যার যখন 1991-এ 1991 সালে অর্থমন্ত্রী হিসেবে প্রথম সংসদে ভ্যাট আইনটা পাশ করেন এবং রাষ্ট্রপতি তখন সিগনেচার করেন, তারপরে তখনকার বিরোধী দল, আমি যতদূর মনে করতে পারি যে 1 বছরে 150 দিনের মতো আন্দোলন করেছে যে ভ্যাট অযৌক্তিক। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সেই বিরোধী দলগুলোই পরবর্তীকালে 91 সাল থেকে এই সময়ের ভিতরে অ্যাটলিস্ট 20 বছর 25 বছর ক্ষমতায় ছিলেন, এবং প্রত্যেক জায়গায় ভ্যাটের শুধু আওতা বাড়িয়েছে, অর্থাৎ ভ্যাটের যে স্কোপ বাড়ানোর দিকেই সবাই ছিল। তাহলে এখানে তাহলে কি বললাম, প্রথম কথা হচ্ছে ভ্যাটটা ইনকাম ট্যাক্স বা ট্যাক্সেশন যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে কন্ট্রাডিক্ট করে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আনঅ্যাভয়েডেবল। সো আমরা এটা সমালোচনা করতে পারি, এটা নিয়ে আলাপ করতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ভ্যাট ব্যবস্থাপনা সারা পৃথিবীতে জনপ্রিয় এবং খুবই ইফেক্টিভ। সো এটার একটা ধারণা আমি সামনে আগাতে আগাতে যাব এবং আপনারা বুঝতে পারবেন। একই সঙ্গে সঙ্গে আমি অ্যাটলিস্ট 20টা টিভি টক শোতে, এবং আপনার এনবিআর এর চেয়ারম্যানও ছিলেন এরকম প্রোগ্রামে, এনবিআর এর কমিশনার ছিলেন, তারপরে হচ্ছে কমিশনার যিনি মেম্বার ছিলেন, যিনি হচ্ছে নীতি ভ্যাট করেন, ওনারা আমার সাথে এগ্রি করেছেন। এবং ওপেন টিভি টেলিভিশনের প্রোগ্রামে আমি প্রয়োজনে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখবেন যে আমি যখন বলেছি তারা এগ্রি করেছে এবং বলেছে যে ভ্যাট ব্যবস্থাপনা আসলে ফান্ডামেন্টালস অফ দ্য ট্যাক্সেশন সিস্টেমের সাথে কন্ট্রাডিক্ট করে, বাট এটা আনঅ্যাভয়েডেবল। এটা নলেজ পারপাস বললাম, আমাদেরকে ভ্যাট শিখতেই হবে, ভ্যাট থেকে আমরা বেরোতে পারবো না। সো মূল্য সংযোজন কর বা ভ্যালু এডেড ট্যাক্স হচ্ছে সংক্ষেপে মূসক বলা হয়। এটা বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর, যা কোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়ে থাকে। সেটার ভিতরে কি দেশীয় পণ্য উৎপাদন,
বিপণন, বিক্রয়, বিদেশি পণ্য পণ্য আমদানি রপ্তানি, দেশের অভ্যন্তরে সেবা বা দেশের বাইরেও সেবার ক্ষেত্রেও এখন ভ্যাটের যে ব্যাপারটা আছে আমি বলবো, নতুন যে আইন আসছে সেটা আজকে আলাপ করব। এবং যে কোনো রকম সার্ভিস, সেটা উৎপাদন, বিপণন, বিক্রয়, সকল ক্ষেত্রে আসলে ভ্যাট প্রযোজ্য। ভ্যাটের রেট কয়টা, এই কোশ্চেনে অনেকে কনফিউজ হয়। আমি আপনাকে বলি, ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে মূলত হচ্ছে 15 এবং 0। আর আপনারা বলতে পারেন যে স্যার দুইটা বললেন, তাহলে অন্যগুলো কি? অন্যগুলো আরো ডিস্টর্শন। ডিস্টর্শন মানে হচ্ছে ব্যতিক্রম। তার মানে প্রথমত হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে ভ্যাট জিনিসটা কিছুটা অযৌক্তিক, এটা আমরা জেনেও ভ্যাট পড়বো, কারণ ভ্যাট কতটা ইম্পর্টেন্ট পরের স্লাইডে বুঝতে পারবেন। ভ্যাট ছাড়া আমাদের দেশে অর্থনীতি বন্ধ হয়ে যাবে, সোজা কথা। এখন এরপরে কোশ্চেন আসছে ভ্যাট কি? ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে ধাপে ধাপে মূল্য সংযোজন হয়। এটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে হয়। সঙ্গে সঙ্গে এটাও বললাম ভ্যাটের রেট মূলত দুইটা, একটা 15% আর একটা 0%। হ্যাঁ, সো আমরা দীর্ঘদিন কথা বলছি যে এই 15% এবং 0% এই দুইটার ভিতরে, যেটা 1.5, 2.5, 4, 4.5, 5, 7.5, 10, এরকম ডিফারেন্ট যে রেটটা করেছে, এই রেটগুলো হচ্ছে কমপ্লিকেসি বাড়িয়েছে। ভ্যাট আইনটাকে সিম্পলিফাইড করবার জন্য যেসব ব্যবস্থা নেওয়া হয়, সেটার একটা বড় ব্যত্যয় বা বড় বাধা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রেট, ডিফারেন্ট ডিফারেন্ট আইন। তো সেই আইনের জায়গাগুলো আমি খুব চমৎকার করে আজকে আপনাদের ক্লিয়ার করব, যেহেতু ফান্ডামেন্টাল ক্লাস, আপনারা খুব মনোযোগ দিয়ে এবং খুবই গুরুত্ব সহকারে শুনেন, এবং এটা রেকর্ডেড ভিডিও পাবেন, বারবার শুনেন, বুঝতে পারবেন যে আপনাদের নলেজটা, আমরা ইন্টারভিউ বোর্ডে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ভ্যাট কনসালটেন্ট, মূসক কনসালটেন্ট যে পরীক্ষাগুলো হয়, সেই সব জায়গায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল। তাহলে আমরা বুঝতে পারলাম এখন ভ্যাট মূলত আসলে অ্যাকাউন্টিংয়েরই একই জিনিস। ভ্যাটের যে সিস্টেম আর অ্যাকাউন্টিং সিস্টেমের ভিতরে কোনো ডিফারেন্স নাই। এই যে অ্যাকাউন্টিং যেমন ব্যালেন্স শিট থাকে, প্রফিট অ্যান্ড লস থাকে, জার্নাল থাকে, ভ্যাটেও তাই। একটা ইআরপি যেমন অ্যাকাউন্টিং সিস্টেম চলে, ভ্যাটটাও একইভাবে চলে, এটাও আমি দেখাবো। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম যে ভ্যাট হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, একই সঙ্গে সঙ্গে এটার ফান্ডামেন্টাল যে ট্যাক্সেশন ব্যবস্থার সাথে কিছুটা কনফ্লিক্টিং, এটা আমরা দেখলাম। আমার কিছু বই আছে, এটা আপনারা দেখেন, এটা নিয়ে কথা বলবো না। আমাদের এই ভ্যাট রিলেটেড আমার একটা ইউটিউব চ্যানেলে শফিকুল আলম, আগে খালি শফিকুল আলম দিলেই হতো, এখন যেহেতু আরেকজন শফিকুল আলম আছে, চিফ অ্যাডভাইজারের যিনি প্রেস সেক্রেটারি, এই কারণে হচ্ছে ওইটা আর হচ্ছে আপনার এখন শফিকুল আলম এফসি লিখতে হয়। শফিকুল আলম এফসি লিখলে অ্যাটলিস্ট আমার ধারণা 70 থেকে 100টা ভিডিও, ভ্যাটের বিভিন্ন ছোট ছোট বড় ভিডিও আছে, এটা দেখতে পারবেন। একই সঙ্গে সঙ্গে আমাদের এডু টিভির যে এই এডু টিভি বিডি, এডু বিডি টিভি যেটা, এটাতেও আপনি পাবেন ভ্যাটের অনেক ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এটার অ্যাড্রেসটা হচ্ছে edu.bd.tv, এবং হচ্ছে আপনারা এইখানে আপনারা ক্লাসগুলো পাবেন এবং ইউটিউবেও দেখতে পারবেন। আরেকটা ব্যবস্থা হচ্ছে ভ্যাটটা আসলে এটা একটা পার্ট অফ এ ট্যাক্স, এবং সারা পৃথিবীর যে ট্যাক্সেশন ব্যবস্থা, বাংলাদেশেও সেই একই অবস্থা। আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কায় খ্রিস্টপূর্ব, মানে এখন তো চলছে আমরা 2024 সালে এখন আছি, 25-26-এ পড়লাম, তো 2026-এ এখন আছি। তার মানে এরও 4000-5000 বছর আগের থেকেই আপনার ট্যাক্সেশন ব্যবস্থা এই উপমহাদেশে ছিল। এবং এই রিলেটেড, 90 টাকা দেন তাও দেবো না এসি আর। একটু মিউট রাখেন আপনার এত বড় ক্লাসে যদি আলাদাভাবে কথা বলেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, এটা হচ্ছে কৌটিল্য নামে একজন ইন্ডিয়ান ভদ্রলোক, ইন্ডিয়া জন্মগ্রহণ করছে বাট সাবকন্টিনেন্ট মানুষ, উনি এই সম্পর্কে একটা অর্থশাস্ত্র একটা বই লিখছিল, সেখান থেকে আমরা জানতে পারি যে ভ্যাট ট্যাক্সেশন ব্যবস্থা অনেক পুরনো। আপনার আগের সময়ে আপনার হচ্ছে বিভিন্ন নগরী কেন্দ্রিক, তখন তো আর দেশের কনসেপ্ট ছিল না, তখন হচ্ছে নগর কেন্দ্রিক ছিল, গ্রাম, বিভিন্ন চাষাবাস করতো, বাণিজ্যের যে স্থানগুলো ছিল, তো ওই দুর্গবেষ্টিত নগরী, গ্রাম অঞ্চল, খনি, সেচ, বন এবং পশুপালন, বাণিজ্য পথে ভ্যাট বা ট্যাক্স কালেক্ট করা হতো। তখন তো আর ভ্যাট নামে ছিল না, ট্যাক্সেশন ছিল। এরপরে আহ, মুসলিম ভারতের যে টাইমটা, 1206 থেকে 1797, এই সময়ও কিন্তু মোটামুটি আপনার 100 টাকা যদি আপনি সেল করেন, 100 টাকা যদি আপনি সেল করেন, 100 টাকা যদি সেল হয়, তার প্রায় 30%-এর মতোই ট্যাক্স এবং ভ্যাট ছিল, যেটা এখনো আছে। 1/3, মানে 1/3 অফ দ্য রেভিনিউ, এই যে 1/3 ছিল, বাট 50%-এর বেশি কখনো ছিল না। আরেকটা জিনিস দেখি যে ব্রিটিশ ভারত যখন আসে, তার মানে 1757 থেকে 1947 পর্যন্ত এই ব্যবস্থারই কন্টিনিউশন ছিল। আর
আপনার হচ্ছে জমিদার প্রথা বাতিল হওয়ার পরে এই ট্যাক্সেশন এবং ভ্যাট প্রক্রিয়াটা কিছুটা চেঞ্জ আসে 1952 সালের পরে। সেইটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে মডার্ন, এটা তো অনেক হিস্ট্রি বললাম, হিস্ট্রিটা কুইকলি জানা রাখলেন এই পিপিটিতে থাকলে আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা এগুলো বুঝতে সুবিধা হবে। এটা সাধারণত খুব কমই পাবেন, আমি যেভাবে গুছিয়ে রেখেছি এটা আপনারা কম জায়গায় পাবেন। এবার আসেন আধুনিক ভ্যাটের প্রক্রিয়া। আধুনিক ভ্যাটের যে প্রক্রিয়া সেটা যখন 1947 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে যায়, এরপরে আমরা পড়ে যাই হচ্ছে পাকিস্তানের পার্টে। 1951 সালে প্রথম সেলস ট্যাক্স নামে একটা, এই ভ্যাটের আদি আইনটা ছিল সেলস ট্যাক্স নামে। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সেলস ট্যাক্সটাকে দুইটা ভাগে ভাগ করে, একটাকে বলে সেলস ট্যাক্স অর্ডিন্যান্স। এবং খেয়াল করবেন 1982 সাল, যেখানে এরশাদ সরকার যখন ক্ষমতা নেয় বা দখল করেন, সেই সময় উনি সাময়িক শাসক ছিলেন এবং উনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাই মূলত ছিল। তো যাই হোক, ওই কারণে তখন কিন্তু অ্যাক্ট না হয়ে অর্ডিন্যান্স হয়েছে। এইটা খেয়াল করবেন। তো এই কারণে 82 সালের, এই 1951 সালে এক, কারণ তখন ওটা নির্বাচিত একটা সিস্টেম ছিল, হ্যাঁ, পাকিস্তান পার্লামেন্ট ছিল, এই কারণে সেলস ট্যাক্স অ্যাক্ট। বাট 82 সালে এরশাদের সময় এটাকে টার্ন ওভার ট্যাক্স অর্ডিন্যান্স আসলো একটা, আর একটা হচ্ছে সেলস ট্যাক্স অর্ডিন্যান্স। এরপরে আবার যখন আমাদের সদ্য প্রয়াত বেগম খালেদা জি যখন 1991 সালে উনি ক্ষমতায় আসেন, এরপরে সংসদের প্রথম দিকের একটা আইন, সেটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট, যেটা হচ্ছে 1991 সালে। এই ট্যাক্স একটা অনেক দিন চলেছে, তার মানে প্রায় হচ্ছে ওইদিকে 10 আর এদিকে 12, 22 বছর ধরে এই আইনটাই চলেছে। কিন্তু এই আইনের প্রথম আইন তো, সারা পৃথিবীর প্রথম 10টা আইনের ভিতর একটা আইন ছিল, এই কারণে এটার ভিতর কিছু সমস্যা ছিল। এইটাকে চেঞ্জ করে 2012 সালে একটা আইন আসে, যেটাকে বলা হয় যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। এটাকে আগে ভ্যাটের সাথে সাপ্লিমেন্টারি ডিউটি ছিল, কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট নামে আলাদা আলাদা কিছু ছিল না। সো এটার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। এটা আমরা দেখলাম। এরপরে এই যে 12 সালে এটা চেষ্টা করা হয়, এরপরে কি হয়, এরপরেও কিন্তু এই ভ্যাটের এই নতুন আইনটা প্রয়োগ করতে পারে নাই। 2016 সালে রুল করা হয়, রুল, ঠিক আছে, ভ্যাটের রুল করা হয়। মানে আগের রুল তো ছিল ওই 91 সালের রুল, এই রুলটা চেঞ্জ করে 2012 সালে আইন করে, আর এটা রুল করে হচ্ছে 2016 সালে। এবং ফাইনালি 2019 সাল থেকে নতুন আইনটা প্রয়োগ শুরু হয়। এই হচ্ছে মোটামুটি হিস্ট্রি অফ ভ্যাট। হিস্ট্রিটা আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি একদম 1951 সাল থেকে 2019 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বললাম। এরপরে 2025 সালের যে অর্থ অর্ডিন্যান্স ছিল, সেইখানেও ভ্যাটের পরিবর্তনগুলো আপনাদের আজকে ক্লাসে কভার করার চেষ্টা করব। এর আগে আপনি খেয়াল করেছেন আমি হচ্ছে আহ, মানে আজ থেকে 4000 বছর আগে ট্যাক্সেশন ব্যবস্থা উপমহাদেশে এবং পৃথিবীতে কেমন ছিল সেটা সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। সো আমি আশা করি যে এই পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা নেই, এরপরে আমরা আগাই। সো এখন আসেন, আমি স্যার, একটা জিনিস। সাপ্লিমেন্টারি ডিউটিটা একটু বললে ভালো হতো সংক্ষেপে। আচ্ছা, সাপ্লিমেন্টারি ডিউটি এটা সামনে আসবে, আমি তাও বলি। সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে যে যেসব পণ্য, এই নজরুল সাহেব দাগাদাগি করে না, যেসব পণ্য অথবা সেবা, যেটা হচ্ছে সাধারণের কাছে, সবাই সাধারণের জন্য না, সর্বসাধারণের জন্য নয়, এবং এটা সমাজে খুব একটা অ্যাপ্রিসিয়েটেড না। যেমন যদি বলি সিগারেট, হুম, সিগারেট, তারপরে হচ্ছে মদ, অথবা রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন কার। এখন দেখেন আমাদের দেশের যানজটের জন্য ধারণা করা হয় যে বড় বড় বাস, যেসব বাসে 70 বা 90 জন বা অ্যাটলিস্ট 50 জন যে বাসে চলতে পারে, সেইটা রাস্তায় যতটা জ্যাম তৈরি করে তার থেকে পার্সোনাল কারগুলো বেশি তৈরি করে। এবং রিকন্ডিশন কার হলে পরিবেশের ক্ষতি করে, সিগারেট পরিবেশের ক্ষতি করে। আপনার হচ্ছে মদ তো অবভিয়াসলি ধর্মীয় এবং সামাজিক কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইরকম অনভিপ্রেত এবং কস্টলি এবং সর্বসাধারণের জন্য না, এবং যে পণ্যটাকে এই দেশের সরকার খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না ইম্পোর্ট করা অথবা তৈরি করা, সেই সব পণ্যের উপরে ভ্যাটের সাথে, ভ্যাট তো দিবেই, এর সঙ্গে প্লাস করে হচ্ছে এসডি সাপ্লিমেন্টারি ডিউটি, এটাকে বলা হচ্ছে এসডি সাপ্লিমেন্টারি ডিউটি। আপাতত এটুকু জানেন, আমি সামনে আরো বলবো, এবং আপনাদের যিনি হাবিব সাহেব এবং আরেকজন টিচার আছেন ওনারাও ক্লিয়ার করবে, আপনাদের অনেকগুলো ক্লাস হবে এটার ইয়েতে, আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আমার মতো করে আগাই, আজকে কোশ্চেনও একটু কম নিব। আমি নেক্সট ক্লাসগুলো ওনারা 5-6টা ক্লাস নেওয়ার পরে আবার আমি আসবো আপনাদের কোশ্চেনতে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে ভ্যাট কত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য
আমাদের দেশের গভর্নমেন্ট, এটা 2 বছর আগের ডেটা, কোনো সমস্যা নেই, এখনকার ডেটাও তাই। ধরেন একটা দেশের গভর্নমেন্টের বাজেটের এই এই কটা যোগ করলে যে 56, 2.6, 6.6, 14 এবং 20, এটা যোগ করলে 100 হয়। তার মানে আমরা যে আমাদের প্রাইভেট বাজেট, আমাদের নিজেদের যে প্রাইভেট বা আমাদের নিজেদের প্রাইভেট কোম্পানি অথবা আমাদের নিজেদের আপনার যে বাজেট করি, সেই বাজেটে আমরা কি করি, আগে হচ্ছে আয় করি, সে আয় অনুযায়ী ব্যয় ঠিক করি। মানে আয় আমরা বলি কাট ইওর ক্লথ অ্যাকর্ডিং, সরি, কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ, এটা আমরা বলি। কিন্তু গভর্নমেন্ট উল্টা করে, গভর্নমেন্ট আগে হচ্ছে রেভিনিউ বাজেট সেট করে, তারপরে সে অনুযায়ী কালেকশনটাকে সেট করে। তো গভর্নমেন্টের 100 টাকার বাজেটের ভিতরে মূলত 100 টাকার বাজেটের ভিতরে 56-57% আসে হচ্ছে এনবিআর থেকে, এনবিআর। আর কিছু লোকাল ট্যাক্স আছে, এটা খুবই কম। আর নন ট্যাক্স কিছু রিসিভ আছে, টোল টোল এগুলা, এটা খুব ইনসিগনিফিকেন্ট। এই দুইটা মিলে হচ্ছে আপনার 8-9%, 8-9%, হ্যাঁ। তাহলে এই 56-57%, 57%ই হয়, 57-58% হয়, বেশি হয় আরো এইটা। আর বাদ বাকি আসে হচ্ছে আপনার গ্র্যান্ট, গভর্নমেন্ট বিভিন্ন দেশ থেকে গ্র্যান্ট পায় এবং হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়। তাহলে গভর্নমেন্ট যে বাজেট করে তার প্রায় 34-35%, 34-35% হচ্ছে ধার করে লোন। আর মানে এনবিআর ছাড়া মাত্র 7-8% হচ্ছে গভর্নমেন্টের আয়। আর পুরো আয়টাই হচ্ছে দেশ যে চলে, সেই পুরো আয়টাই এনবিআর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দেশের যে বাজেট, সেই বাজেটের 56-57% এনবিআর থেকে আসে। তো আর বাদ বাকিটা মূলত হচ্ছে খুবই কম, 7-8% অন্য অন্য জায়গা থেকে রেভিনিউ আসে, আর মোস্টলি ব্যাংক লোন এবং গভর্নমেন্ট গ্র্যান্ট এবং ফরেন লোন, এভাবে চলে এদেশের, এই দেশ। তো সেইটার ভিতরে এই এনবিআর এর রেভিনিউ যে 57% বলছিলাম, যে 57% এনবিআর এর রেভিনিউ 57%, সেটাকে যদি ধরি যে 100 টাকা, মানে 100 টাকা যদি হয়, মানে এনবিআর এর আয়, সেই 100-র ভিতরে আবার আমরা দেখব যে ভ্যাট ইটসেলফ কন্ট্রিবিউট করে 38%, মানে প্রায় ধরেন 40%। ইনকাম ট্যাক্স করে 35%-এর মতো। আর হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে 14%। তাহলে এই 38% প্লাস 14% বা 15ই ধরি, 38 প্লাস 14 হচ্ছে 52, হ্যাঁ। এই 52-53% আসলে এই আইনটা, যেটা ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্টের মাধ্যমে দেশের রেভিনিউ হয়। তাহলে বলেন, একটা দেশের বাজেটের আপনার মূলত প্রায় 40-50% টাকাই কন্ট্রিবিউট করে এদেশের ভ্যাট এবং হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, হ্যাঁ, অ্যাক্ট। তো গুরুত্বপূর্ণ আমরা যেটা শিখছি। আচ্ছা, এখন ভ্যাট এবং ট্যাক্স এর ফান্ডামেন্টাল ডিফারেন্সটা যদি বলি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এক পাশে লিখলাম ইনকাম ট্যাক্স, আর এক পাশে লিখলাম ভ্যাট, খেয়াল করেন। তো ইনকাম ট্যাক্স ইজ বেসিকলি হচ্ছে, এটা কিছু ফান্ডামেন্টাল আছে। ফান্ডামেন্টাল কি, যে এটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে আমি মোহাম্মদ শফিকুল আলম, আমি যে আয় করছি, আমি শফিকুল আলম যে আয় করছি, সেই টাকাটা আমি সরাসরি ট্যাক্স দিব। তার মানে আমি যদি ধরলাম বছরে যদি 20 লাখ টাকা আয় করি, তাহলে আমি ট্যাক্স একটু বেশি দিব। আর একজন যিনি হচ্ছে বছরে ধরেন 1 লাখ টাকা ইনকাম করে, আর একজন মিস্টার এক্স যিনি 1 লাখ টাকা ইনকাম করে বছরে, ঠিক আছে। তাহলে 20 লাখ টাকা ইনকাম করার কারণে আমার ট্যাক্স রেটটা বেশি, আর 1 লাখ টাকাটা আমার থেকে কম হবে। এবং ডাইরেক্টলি সে 1 লাখ টাকার উপরে যেহেতু পার্সেন্ট দিবে, আমি 20-20-এর উপর আরো বেশি পার্সেন্ট দিব। এটা ডাইরেক্ট ট্যাক্স এবং প্রোগ্রেসিভ, মানে হচ্ছে আয় যত বাড়বে তত রেট বাড়বে। আপনি ইনকাম ট্যাক্সে খেয়াল করছেন 5%, 10% এভাবে হয়, হ্যাঁ, 15%, 20%, হ্যাঁ, তারপর হচ্ছে 25%, ইভেন এখন 30%, একটা স্ল্যাব নতুন করা হয়েছে। তার মানে যত আয় তত বাড়বে। আর ভ্যাট হচ্ছে এরকম কোনো ভাগাভাগি নাই, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স। এবং একজন 1 লাখ টাকার বছরে ইনকাম করা লোকও একটা 100 টাকার প্রোডাক্ট কিনলে, তার ভিতরে 100 টাকার ভিতরে আমরা 15% বলি, আসলে 15% হলেও টাকাটা দেয় হচ্ছে 13.04 টাকা, মানে ইনক্লুসিভ থাকে। তো ফর্মুলাটা কেমন, ফর্মুলাটা হচ্ছে 15% ডিভাইডেড বাই 115, এভাবে হিসাব করলে 13 টাকার মতো আসে, 13 টাকা 4 পয়সা। তার মানে 100 টাকার একটা প্রোডাক্ট যদি আমি শফিকুল আলম কিনি,
আমি যদি 13 টাকা 4 পয়সা ভ্যাট দেই, একজন 1 লাখ টাকার বছরের ইনকামের লোকও একই দিবে। একজন বেকার যিনি চাকরি করে না, হ্যাঁ বেকার, হয়তো সে কারো কাছে ধার নিয়ে কোনো একটা পণ্য 100 টাকা কিনলে সেও দেবে 13 টাকা 4 পয়সা। কিন্তু ইনকাম ট্যাক্সে বেকারকে ট্যাক্স দিতে হয় না, প্রবীণ লোকদের দিতে হয় না, যারা হচ্ছে যে এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ, ডাইরেক্ট এবং ইনকামের সাথে সম্পৃক্ত। আর ভ্যাট হচ্ছে আপনার মূলত ইনকামের সাথে সম্পৃক্ততা, খরচের সাথে সম্পৃক্ত। এই প্রসঙ্গে আমি বলছিলাম যে ভ্যাটের ফিলোসফি হচ্ছে নট ইনকাম, এক্সপেন্ডিচার। এটাকে বলা হচ্ছে ব্যয়ের উপরে ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স, হ্যাঁ। এবং এটা হচ্ছে ভোক্তা 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 যখন ভোগ করবে, এটা ভোগ্য পণ্য বা ভোগ্য সার্ভিসের উপরে আপনার হচ্ছে ট্যাক্স হবে, এটাকে ভ্যাট বলে। সো আশা করি আমি খুবই সহজভাবে আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করেন যে ট্যাক্স ব্যক্তির সাথে সাথে, আয়ের সাথে সাথে ভ্যারি করে। আবার উৎপাদন প্রতিষ্ঠানের ট্যাক্স রেট বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রেট একরকম, ট্রেডিং করলে একরকম, আপনার সেবার জন্য একরকম ট্যাক্স বলছি। বাট ভ্যাট কিন্তু সবার জন্য সমান। ভ্যাট হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে না। মানে আমি যদি বলি এরকমভাবে, পরের স্লাইডে আছে যে প্রতিষ্ঠানগুলো সাধারণত কিরকম হয়। একটা প্রতিষ্ঠান এক মালিকানা কারবার হতে পারে, এক মালিকানা থেকে সোল ট্রেডারশিপ বা প্রোপাইটারশিপ বলে। অংশীদার হয়। আর একটা কি হয়, ওপিসি। ওপিসি মানে ওয়ান পার্সন কোম্পানি, কোম্পানি কিন্তু ওয়ান পার্সন কোম্পানি। এই ওপিসি অথবা আপনার ব্যক্তি মালিকানা, অংশীদার মানে পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, সমবায় সমিতি এবং অলাভজনকও। এই লাভজনক তো এগুলো লাভজনক, আরও কি আছে, অলাভজনক। অলাভজনক প্রতিষ্ঠান, যেমন ধরেন এনজিও। এদের এক একজনের এক এক রকম ট্যাক্স রেট, বাট প্রত্যেকেরই যদি কেউ যদি কেউ তেল নিয়ে ব্যবসা করে, না তেল না, আমি বলি সাবানের কথা বলি, যদি কেউ সাবান নিয়ে ব্যবসা করে, তাহলে সাবানের ভ্যাট রেট যদি 15% হয়, এই সমস্ত প্রতিষ্ঠান সাবান বিক্রি করলেই তার ভ্যাট রেট 15% হবে। কিন্তু ট্যাক্স রেট ব্যক্তির ক্ষেত্রে হয়তো স্ল্যাবে হবে, অংশীদারির ক্ষেত্রে হয়তো আপনার পার্টনারদের ভাগ অনুযায়ী হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়তো আপনার 27-27.5% হবে, পাবলিক হয়তো 22.5% হবে, সমবায় সমিতি হয়তো 20% হবে। সো ট্যাক্স রেট ভিন্ন ভিন্ন, কিন্তু ভ্যাট রেট প্রোডাক্ট প্রতি স্পেসিফিক। যে প্রোডাক্ট সেল করবেন একই রেটে ভ্যাট দিতে হবে। এটা বোঝা গেছে? একজন কেউ বলেন, একজন আমার ক্লাসে যারা আছেন আমি একটু রিকোয়েস্ট করব যে একজন শুধু আনমিউট হন। কে হবেন বলেন? আচ্ছা, রাশেদ ইসলাম। জি ভাই, আপনি বুঝতে পারছি রা- আপনি। আচ্ছা, না আমি কামরুল হাসান, সরি কামাল হাসান, কামাল হোসেন আসসালাম কি আছেন? আসসালামু ওকে, আলাইকুম। হ্যাঁ। কামাল হোসেন একটু আনমিউটেড থাকেন, ওনারা মিউট করেন। হ্যাঁ, কামাল হোসেন একটু কথা বলি। আপনার কি শব্দ আছে জি কামাল জি হোসেন সাহেবের? জি না, শব্দ নেই। আপনি কি একা একা ক্লাস করছেন? এই যে একা একা ক্লাস করছি। ওকে, ওকে, তাহলে আপনি একটু আনমিউটেড থাকেন, আপনার সাথে কথা বলি, তাহলে সবাই বুঝছে কিনা। তাহলে খেয়াল করলেন যে ভ্যাট রেটটা আসলে স্পেসিফিক পণ্য অথবা সার্ভিস প্রতি একই রেট। আর হচ্ছে আপনার ট্যাক্সটা ডিপেন্ড করে কিভাবে, ট্যাক্সটা করে হচ্ছে কোম্পানি স্ট্র্যাটেজি অনুযায়ী মানে ভাগ হয়ে যায়। সো এটা আমরা বুঝতে পারলাম। এই যে আমরা বললাম লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি অথবা একটা ফাউন্ডেশন অথবা একটা ট্রাস্ট, একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান যদি কোনো ভ্যাটেবল প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার ভ্যাট কিন্তু একই রকম দিতে হবে। এবার আসেন, এই যে ভ্যাট আইনের একটা বাউন্ডারি, আমাদের বাউন্ডারি জানতে হবে। কি বাউন্ডারি? এই যে বাউন্ডারি বললাম, বাউন্ডারিটা হচ্ছে এই মূল্য সংযোজন কর এবং মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012। এই 2012 যে আপনার আছে, এইটাকে আমরা মূলত হচ্ছে কি করব খেয়াল করেন। আমরা এটাকে আপনার টোটাল চ্যাপ্টার আছে 18টা আর 139টা সেকশন। তাহলে আমরা এরপরে আর কখনো এটা নিয়ে চিন্তা করব না। এটা কি চিন্তা করব, আর একটা জিনিস লাগবে, 2012 সালের 47 নম্বর আইন প্রতি বছর শুরু হয়। সে আইনগুলো 1, 2, 3, 4 এরকম হয়, ঠিক আছে? তা আমরা দেখলাম যে 2012 সালের এই আইনটা ছিল 47 নম্বর আইন, যেটার নাম হচ্ছে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012। আর এখানে চ্যাপ্টার আছে 18টা আর এখানে সেকশন আছে 139টা। ওকে, এরপর খেয়াল করেন, এই মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন এর একটা বিধি আছে, বিধি বা রুল, বিধিমালা। আচ্ছা, যিনি একটু আগে আমার সাথে আছেন, কামাল হোসাইন সাহেব, জি সো জি আপনি বলেন তো এই বিধিটা মানে কি, এটা বলতে পারবেন? হোয়াট ইজ বিধি?
এটা হচ্ছে যেটা শুল্ক বিধি করছিল 12 থেকে 12টাতেও ছিল ব্যাট আইন ছিল, আইন যেটা আইন প্রয়োগ করছে, আইনের পরে যেখানে সংশোধন করে ওই টাকার আইনে সংসদ থেকে পাস না করে তখন বিধিমালা হিসেবে ওটাকে ইয়াতে নিয়ে আচ্ছা আসেন, বিধি আচ্ছা করে। আচ্ছা, আপনারটা পুরোটা মানে পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, আমি একটু ক্লিয়ার করি, শুনেন, হ্যাঁ। আচ্ছা, এই জি এই বিধিটা হচ্ছে হলো ভাই, প্রয়োগ আপনার মেলা। আপনার গলা ভাঙা, আপনি কথা বলেন না, আমি আমি বলি শুনেন, হ্যাঁ। আপনার শোনা যাচ্ছে না, আপনার গলাটা বোধহয় ঠান্ডা লেগেছে, আমি বলি, যেহেতু ক্লাসটা অল্প সময় থাকবে তো আপনি বুঝতে পারছি, আপনি জানেন, একটু শুনে নেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে যে কোনো আইন, যে কোনো আইন, যেমন আমি বলি, আমাদের একটা আইন আছে, আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট, এটাকে বলে সিএ অর্ডার, সিএ অর্ডার 1973। আচ্ছা, এই সি অর্ডারটা অর্ডার কেন? অর্ডার হচ্ছে তখন হচ্ছে সংসদও ছিল না, একমাত্র রাষ্ট্রপতি ছিল, এই কারণে রাষ্ট্রপতি অর্ডার করছে। আর একটা হইতে পারে অর্ডিন্যান্স, যেটা সংসদ না করলে নর্মালি অর্ডিন্যান্স করে। এখন যত আইন হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে ইন্ট্রিম গভর্নমেন্ট, সব অর্ডিন্যান্স হচ্ছে। আর যখন সংসদ থাকে তখন আইন হয়, অ্যাক্ট। তো এটা বুঝলাম। তো যে কোনো আইন, এই সবগুলোকে আমি আইন বলছি, যে কোনো আইন আপনার হচ্ছে সংসদে পাশ হয় অথবা রাষ্ট্রপতির দ্বারা ডিক্লেয়ার্ড হয়, তাই তো? কিন্তু ওই আইনের তো আসলে প্রয়োগ করতে যে কিছু প্রায়োগিক জায়গায় কিছু আনতে হয়, তখন এই সিএ অর্ডার যেটা আছে, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অর্ডার 1973, এইখানে আমাদের আমাদের ইলেক্টেড একটা বডি আছে, এই আইসিবির একটা 20 জনের ইলেক্টেড বডি আছে, হ্যাঁ। এটাকে বলা হয় হচ্ছে কাউন্সিল মেম্বার। এই কাউন্সিলের একটা পাওয়ার দেয়া আছে, তারা এটার বিধি করতে পারে। এই বিধিকে আমরা বলি হচ্ছে, এই বিধিকে বলি হচ্ছে বাইলজ, আমরা বলি বাইলজ, ঠিক আছে। এখন একইভাবে যে কোনো আইন, যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা আইনটা সংসদে আসছে, ওখানে বলা আছে যে এনবিআর চাইলে তার বিধিমালা সমূহ তৈরি করতে পারবে। তাহলে সংসদে তৈরি হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, বিধি তৈরি করছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। একইভাবে ভ্যাট অ্যাক্টটা হচ্ছে 2012 সালের ভ্যাট অ্যাক্ট, বাট এটা বিধি তৈরি করার ক্ষমতা দেওয়া আছে হচ্ছে এনবিআরকে, তারা বিধি তৈরি করবে। বিধি মানে এটার ব্যাখ্যা, এটার সংযোজন, এগুলো নিয়ে কাজ করা হয়, এবং এটার আরো এলাবোরেটেড ফর্ম, আইনটাকে আরো স্পেসিফিক করে এবং বোঝার সহায়তায় এগুলোকে ব্যাখ্যা ট্যাখ্যা সহ আরো আছে, আপনার এক্সপ্লেনেশন আছে, জেনারেল অর্ডার আছে, একটু পরেই দেখাবো। তো এগুলো হচ্ছে বিধি বলে, ঠিক আছে। তাহলে এই আইনটার এই বিধিটাও তার ইন্টিগ্রাল পার্ট, তার বাউন্ডারি। আর একটা কি আছে, তিনটা তফসিল আছে, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল, এই তিনটা শিডিউল আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা দেখব। তাহলে এইখানে আপনাদের আশা করা যায় আর কোনো কোশ্চেন নাই, এইটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে যারা ভ্যাটের সাথে আছেন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, যে 2012 সালের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012, এটা 2012 সালের 47 নম্বর আইন। এখানে 18টা চ্যাপ্টার আছে, এবং আপনার হচ্ছে এই 18টা চ্যাপ্টার এবং 139 সেকশন। মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালায় চ্যাপ্টার কিন্তু মিলানো, এখানে এক যা আছে এখানে এক, এরকম করে চ্যাপ্টার সংখ্যা একই, বাট বিধি একটু কম, 119টা। তো এখানে বিধি 20টা কম আছে, বিধির ভিতরে সেকশন আছে কম, কিন্তু আইনের সেকশন বেশি, বাট চ্যাপ্টার 18টাই আছে, ঠিক আছে। এটাও আমরা বুঝতে পারলাম। সো এটাও আমাদের ক্লিয়ার। এই জিনিসগুলো কিন্তু ভুল করলে চলা যাবে না। সিআইসিএম এর পরীক্ষা, ভ্যাট কনসালটেন্সি পরীক্ষা, বা যারা ডিপ্লোমা কোর্স করছেন, বা যারা সিএফও কোর্সে করছেন, যারাই হোক, প্রত্যেকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসেন, আমরা ভ্যাটের সংশ্লিষ্ট সকল অ্যাক্ট, রুল, এসআরও, গেজেট, নোটিফিকেশন, মূসক, ফর্ম কোথায় পাবো? হোয়ার টু গেট দ্য অল ভ্যাট রিলেটেড রুলস, এসআরও, গেজেট। আচ্ছা, এখানে দেখেন, এইটাই হচ্ছে মূলত, আরো যদি বলি যে এটা আরো স্পেসিফিক, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012, এর সাথে রুল বললাম, এছাড়া স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার এসআরও, এটা সাধারণভাবে এই বছরের প্রত্যেক একটা ফাইন্যান্স ফাইন্যান্স অ্যাক্ট থেকে শুরু করে আরেকটা ফাইন্যান্স অ্যাক্ট আসার ভিতরে যে কোনো জিনিসে আমরা এসআরও অথবা জেনারেল অর্ডার অথবা স্পেশাল অর্ডার এর মাধ্যমে আমরা এটাকে দেখি। স্পেশাল জেনারেল অর্ডার মানে সবার জন্য, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার সবার জন্য, আর স্পেশাল অর্ডার ক্ষেত্র ক্ষেত্র বিশেষ করা হয়। আর এই সমস্ত কিছু আইন, রুল, প্রজ্ঞাপন, যেটাকে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার বা সাধারণ আদেশ বা বিশেষ আদেশ, এগুলো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, এর সাথে একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাপত্র এনবিআর থেকে কিছু করা হয়, এই ব্যাখ্যাটা থাকে। এছাড়া তফসিল 1, তফসিল 2, তফসিল 3, এবং পুরনো আইনটার কিছু কিছু ক্ষেত্রে এখনো লাগে, কারণ পুরনো আইনের কিছু মামলা এখনো
সব শেষ হয় নাই, ঠিক আছে? বোঝা গেছে এইটার মানে টোটাল এরিয়া যেখানে আপনার এই মোটামুটি কোন জিনিসগুলো আপনাদেরকে একটু কাভার করতে হয়। জি, বোঝা গেছে, ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আসি হচ্ছে আপনার পরে। জি, কি বলছেন ভাই? আচ্ছা, এখন আপনারা এনবিআর ওয়েবসাইট সবাই জানেন। এনবিআর ওয়েবসাইটে যে ভ্যাটের আইন টাইনগুলো খুঁজেন, কিন্তু সবচেয়েতে ভালো একটা আইন খোঁজার জায়গা হচ্ছে এইটাকে বলা হয়, এই আমাদের যারা এই সিএফও কোর্স বা ডিপ্লোমা কোর্সে যেখানে ভর্তি হন, ওইখানে দেখবেন রেজাল্টটা গভর্নমেন্ট গেজেটে পাবলিশ হয়। এই গভর্নমেন্ট গেজেট মানে হচ্ছে এটা দুইটা হয়, একটা গভর্নমেন্ট সরাসরি, একটা প্রাইভেট সেক্টরের জন্য করে। তো আমরা করি প্রাইভেট সেক্টর থেকে গেজেট বের করি, আর গভর্নমেন্ট তো নিজের গেজেট আছে। এই গেজেটটা করবার জন্য আগে ওদের সব তথ্য দিতে হয়। এই জন্য এই গভর্নমেন্ট ব্রিজি প্রেস, যেটা DPP.gov.bd, এইখানে আপনার যে কোনো আইন, যে কোনো ডিপার্টমেন্টের আইন, বিভিন্ন মন্ত্রণালয়ের আইন সবগুলো সুন্দর করে আপনি সামারি করা আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। আমি একটু ওয়েবসাইটের চেহারাটা আপনাদেরকে দেখাই দিই, আপনারা হয়তো উপকৃত হতে পারেন। যে এখান থেকে কিভাবে আপনি দেখেন, অনেক গুরুত্বপূর্ণ। আমি এটা ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে। এই এই আইনটার আপনার হচ্ছে যে বইটা কিভাবে খুঁজবেন, এটা আমি দেখাই দিই আপনাদেরকে। জি ভাই, কিছু বলছেন? আচ্ছা, হ্যাঁ, কামাল সাহেব ছাড়া অন্যরা মিউট হয়ে যান। এই দেখেন, এই যে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে বর্তমান ওয়েবসাইট প্রবেশ করতে ক্লিক করুন। এখানে আপনি করলেন, এখানে ঢুকে আপনি এইখানে যে আপনার বিভিন্ন ধরনের বিজি প্রেস থেকে যত কিছু, যত স্পেশাল অর্ডার, বিভিন্ন কিছু পাস হয়, এইগুলো আপনি কিন্তু সব এখান থেকে পাবেন। যেমন এনবিআর যদি সার্চ দেন, এনবিআর, এই যে এনবিআর, এনবিআর, ওকে। তো এইখানে এই যে এই আপনারা এই ওয়েবসাইটটা, আমি অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনার পিপিটিতে পেয়ে যাবেন। এই পিপিটি পেলে আপনি এখান থেকে দেখে নেবেন যে যে কোনো জিনিস খুঁজলে ওইখান থেকে খুঁজবেন। হ্যাঁ, আরও ডিটেল যখন ক্লাস দেখাবো, প্রয়োজনে আপনাদেরকে এসআরওগুলো কিভাবে খুঁজবেন, কিভাবে দেখবেন, এটা আপনাদেরকে দেখানো হবে, ঠিক আছে? তো আমরা এটা পেলাম যে এই ওয়েবসাইটটা অনেক ইম্পর্ট্যান্ট, একটু লিখেও নিতে পারেন। আর আমি তো এটার পিপিটিটা আপনার পেয়ে যাবেন। এটা হচ্ছে ডিপিপি, www ডট হচ্ছে dpp.gov.bd, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে আপনারা সমস্ত তথ্য পেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমার একটা ফোন চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখন দেখেন, এরপরে আমরা ভ্যাট সিস্টেমটা অলরেডি জানি যে ভ্যাট is the value added tax. Value added tax is the indirect tax applied to all goods and service including imports if not otherwise exempted. মানে যদি আপনার কোনো মানে যে কোনো পণ্য ইম্পোর্ট করলে তার উপরে ভ্যাট হবে যদি এক্সামশন না থাকে। আর ভ্যাটের রেট নর্মালি দুইটা, একটা হচ্ছে 15 এবং 0, কিন্তু ইন বিটুইন কিছু রেট আছে। সেই রেটগুলো কত, এই যে দেখেন আপনার এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যাট, এটা হচ্ছে কনজামশন ট্যাক্স অলসো। এটা কনজামশন, এটাকে বলা হচ্ছে কনজামশন ট্যাক্স, আমরা এটা জানি। আমি শুরুতেই বলেছি যে এটা হচ্ছে কনজামশন ট্যাক্স, এটাকে বলা হয় কনজামশন ট্যাক্স, এটা আমরা দেখলাম। আর একই সঙ্গে সঙ্গে, সরি, কনজামশন ট্যাক্স এটা যে আমি দেখলাম। আর এটা ইনডাইরেক্ট নেচার, অ্যাকাউন্টিং অডিটিং বেসড ট্রান্সপারেন্ট সিস্টেম, এটা অ্যাকাউন্টিং অডিটিং এর মাধ্যমে এটা করা যায়, আমরা জানি যে অ্যাকাউন্টিং অডিটিং এর মধ্যে করা যায়। সেলফ অ্যাসেসিং অ্যান্ড সেলফ ক্লিয়ারিং সিস্টেম, এটা আপনি নিজেকে ডিক্লেয়ার করতে হয়। আর ভ্যাটের হচ্ছে নর্মালি রেট দুইটা, 0 এবং 15, ইন বিটুইন কিছু রেট গভর্নমেন্ট বিভিন্ন সময় তৈরি করেছে, 1.5, 2, 2.4, 4.5, 5, 7.5 এবং 10। এই রেটগুলো নিয়ে সমস্যা আছে, আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি যে এই রেটগুলো না করে আমরা এটা প্রত্যাশা করি যে 5 অথবা 7 একটা পার্সেন্ট থাকবে, আর হচ্ছে 0, মানে এক্সামটেডগুলো 0 হবে আর অন্যগুলো হবে 5 অথবা 7%, এরকম একটা আদর্শ নিয়ে আমরা প্রায়ই কথা বলি। এটা কোন একটা জায়গায় হয়তো এটা একসময় সেট হবে। এতগুলো রেট থাকলে এটা জটিলতা বাড়ে, কারণ আইনগুলোকে ভিন্ন ভিন্নভাবে পড়তে হয়।
তো যাই হোক, এখন যেহেতু এই আইন আছে এবং আপনাদের পরীক্ষা আসবে এবং জানতে হবে, এই আইনটা শেখার জন্য আমি আপনাদের দেখাই দিব যে কিভাবে করতে হয়। আর এগুলো আমরা জানি যে স্ট্যাটুটরি অর্ডার, জেনারেল অর্ডার, এগুলো আমরা জানি। আর ফাইন্যান্স বিল, আচ্ছা কেউ একজন আমাকে এই আমাদের হচ্ছে কামাল সাহেব একটু বলেন, কামাল হোসেন সাহেব, যে ফাইন্যান্স বিল এবং হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট, আর এটার ভিতর ডিফারেন্স কি, অথবা ফাইন্যান্স এটা যেটা আসছে এবার ফাইন্যান্স অর্ডিন্যান্স যেটা আসছে, এই তিনটার ভিতর ডিফারেন্সটা কি? অর্ডিন্যান্স, ফাইন্যান্স অর্ডিন্যান্স এবার আসছে, কিন্তু এই যে আপনার হচ্ছে ফাইন্যান্স বিল এবং ফাইন্যান্স অ্যাক্ট, এটার ভিতর ডিফারেন্সটা কি? স্যার অ্যাক্ট যেটা হচ্ছে সেটা যেটা স্যার সংসদে পাস হয়, আর অর্ডিন্যান্স যেটা স্যার সংসদ ছাড়া পাস হয়, যেমন এবার হুম, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে আসছে বুঝতে পেরেছি, এক্সাম্পল দিতে অর্ডিন্যান্স। হবে না, আপনি বিলটা বললেন, তাহলে বিলটা কি? বিলটা হচ্ছে স্যার যেটা ইয়েতে পাস হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি মিউট করেন, আমি বলে দিচ্ছি। এই বিলটা হচ্ছে সংসদ সাধারণত শুরু হয় আপনার এই জুন মাসে, প্রতি জুন মাসের প্রথম বৃহস্পতিবার হচ্ছে আপনার শুরু হয়, আপনার সাধারণত বাজেট শুরু হয়, বাজেট অধিবেশন শুরু হয়। আর জুন মাসের শেষ বৃহস্পতিবার হচ্ছে বাজেট অ্যাপ্রুভ হয়। হুম। তো বাজেট যেদিন উপস্থাপন হয়, ওই দিন যে আপনার ফাইন্যান্স মানে পাশ হওয়ার আগ পর্যন্ত যতদিন ডিসকাশন চলে, এটাকে ফাইন্যান্স বিল বলে। তার মানে এই যে আমরা প্রতি বছর সংসদে দেখি যে বাজেট আলোচনা হয়, এখানে ট্যাক্স, ভিএটি, কাস্টমস, এগুলোকে আমরা আনি হচ্ছে ফাইন্যান্স অ্যাক্টের আন্ডারে। কিন্তু এই ফাইন্যান্স অ্যাক্টটা কখন হয়? যখন অ্যাপ্রুভ হয় শেষ বৃহস্পতিবারে, সংসদে অ্যাপ্রুভ হয়, মানে জুন মাসের শেষ বৃহস্পতিবারে, হ্যাঁ, এটা হয়। কিন্তু আপনার প্রথম বৃহস্পতিবার, তার মানে দেখা যায় যে জুন মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে প্রথম অধিবেশন বসে, আর জুনের 29, 30 তারিখে অ্যাপ্রুভ হয়। তো প্রথম দিন যখন এটা পেশ করে, তখন এটাকে নাম বলা হয় ফাইন্যান্স বিল। এই ফাইন্যান্স বিল যখন আলোচনার মাধ্যমে সংযোজন বিয়োজন হয়ে ফাইনালি যখন সংসদে কণ্ঠভোটে পাশ হয় এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি এটাকে সিগনেচার করে, অনুমোদন হয়, তখন এটা ফাইন্যান্স অ্যাক্টে পরিণত হয়। আর এবার আসলে সংসদ ছিল না, এবার শুরুতে আপনার হচ্ছে ফাইন্যান্স বিল আকারে আলোচনা করে পরে ফাইন্যান্স অর্ডিন্যান্স দেয়া হয়। ঠিক আছে, ক্লিয়ার এখন? বোঝা গেল ভাই? জি স্যার, জি বোঝা স্যার, গেছে। বোঝা জি গেছে। স্যার, বুঝতে ওকে, পারছি। জি, তাহলে আমরা আরেকটু আগাই। এই যে বলছি যে ফাইন্যান্স বিলে আপনার ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল চেঞ্জ আসে, আর ফাইন্যান্স একটা যখন পাশ হয়ে যায়, হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা জানি। আচ্ছা, আর ফাইন্যান্স একটা পাশ হয় হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে, পরের বছর থেকে শুরু হয়, পরের বছর প্রথম। এখন দেখেন, আমরা কতগুলো ইন্টারেস্টিং জিনিস আমি ভেবেছি আজকে আপনাদের দেখাবো। তো এইটা একটু মিনিমাইজ করে আমি অন্যটায় যাই, ঠিক আছে? দেখেন, আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা মূসক বলি, মূসকের 3টে স্তর আমি আগে বলছিলাম। সেটা হচ্ছে, প্রথম আমরা একটা কি বললাম, ইন্ট্রোডাকশনটা আমরা পড়লাম, একটা ভ্যাটের আইনের টোটাল একটা ইন্ট্রোডাকশন খুব সামারি আকারে সুন্দর করে আমরা পড়লাম। এরপর আমরা মূল আইনে ঢুকতেছি, সেখানে আমরা দেখব যে পণ্য বা সেবার উপরে মানে বিশেষ করে পণ্যের ক্ষেত্রে 3টে স্টেজে ভ্যাট হয়। সেবার ক্ষেত্রেও মূলত একই রকম ভাবে, একটাকে বলে আমদানি স্তর, একটাকে বলে উৎপাদন স্তর, একটাকে ব্যবসায়িক স্তর বলে। এই ব্যবসায়িক স্তরের ব্যাখ্যাটা দেখেন। ব্যবসায়িক স্তর বলতে বোঝায় আমদানি বা উৎপাদন করার পরে বিভিন্ন হাত ঘুরে, যেমন কমিশন এজেন্ট, ডিস্ট্রিবিউশন পয়েন্ট, সেলস পয়েন্ট, ডিলার, হোলসেলার, রিটেইলার, এইগুলোকে বলা হয় হচ্ছে ব্যবসায়িক স্তর। তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা বোঝা গেল যে 3টে স্তরে ভ্যাট, মানে ভ্যাটের মানে ভ্যাটের যে আওতা, সেখানে আমরা মূলত 3টে স্তরে আমরা দেখবো যে আমদানি স্টেজে ভ্যাট দিতে হয়। সেটা কিরকম আমি দেখাই আপনাদেরকে, আরো একটা জিনিস বুঝাই দিই, হয়তো সুবিধা হবে। যেমন আমি এটা দেখাচ্ছি, তার আগে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, যখন আমরা একটা পণ্য আমদানি করি, এটা আমরা সবাই জানি, হয়তো আপনারা জানেন, একটা পণ্য যখন আমদানি করি, যদি আমি 300 টাকার একটা পণ্য আমি আমদানি করতে চাই, যে 300 টাকা খেয়াল করছেন, এটার ভিতরে সাধারণত 2টা জিনিস, এই সাপ্লিমেন্টারি ডিউটি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অন্যগুলো থাকবে। সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে না কোনগুলোর ক্ষেত্রে? যেগুলো সাধারণ পণ্য। আর যেগুলো একটু ধরেন অনবরকৃত, সেগুলো সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে। তাহলে প্রথমে কি হয়,
প্রথমে 300 টাকার একটা পণ্য আপনি আনলেন, এটা তো ডলার থেকে ইউএসডি থেকে কনভার্ট হয়, তো আমি কনভার্ট করে পেলাম হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু করে আমরা এই আপনার ল্যান্ডিং চার্জ করে 300 টাকা পেলাম। পাওয়ার পরে প্রথম চার্জ হয় ফার্স্ট বেসিক অ্যামাউন্ট 300 টাকার উপরে আপনার চার্জ হয় কোনটা, এই কাস্টম ডিউটি, যেটাকে সিডি। সিডি 5%, 3%, 0%, বিভিন্ন রেট হয়তো 1%, অনেকগুলো rate থাকবে না, 25%, যাই হোক এটা ধরলাম একটা যে কোনো রেট আপনি এখানে এটা বেসিক অ্যামাউন্টের বসবে। তারপরে রেগুলেটরি ডিউটি আরডি, হ্যাঁ এটাও বসবে কত, বেসিকের উপরে। তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি কোনটার উপর বসবে, অন বেসিক প্লাস, মানে বেসিক 300 টাকা, এর সাথে যোগ হবে হচ্ছে এই 75 টাকা হচ্ছে আপনার কাস্টম ডিউটি, আর 9 টাকা হচ্ছে আরডি। এই 75 আর 9 84, এই 384 উপরে হচ্ছে হবে সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে। আর ভ্যাট কোনটার উপর বসবে, ভ্যাট বসবে বেসিক, কাস্টম ডিউটি, আরডি এবং এসডি। তিনটা হ্যাঁ যোগ করে। হ্যাঁ, তো আপনি এইটা ঠিক আছে। এখন তাহলে এটা আমরা পেলাম। এরপরে আরেকটা আছে, এটাকে বলা হয় হচ্ছে এআইটি, মানে ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্সের উপরে, ইনকাম ট্যাক্সের অ্যাডভান্স 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আর এটি নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে আপনার এক সময় ছিল 5, পরে 3, 2, যাই হোক এখন নতুন আইনে এটা 2% আছে এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। তো যাই হোক এটাকে বলে এটি, এই পার্সেন্ট নিয়ে আপনারা তাকায়েন না। এই 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 এআইটি হবে হচ্ছে কোনটার উপরে, এআইটি হবে বেসিক অ্যামাউন্টের উপর, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আর এটি বা অ্যাডভান্স স্টেট ভ্যাট যেটা আগে ছিল, এটা এটি বলে, এটি হচ্ছে এটা বেসিক প্লাস সাপ্লিমেন্টারি আরডি, সরি সিডি, আরডি এবং এসডি। তার মানে এই ভ্যাট যার উপর চার্জ হয়, এই একই বেজের উপর চার্জ হয় হচ্ছে অ্যাডভান্স ট্রেড ভ্যাট বা এটি অ্যাডভান্স ট্যাক্স। হ্যাঁ, এটাকে অ্যাডভান্স ট্যাক্স বললেও এটা মূলত ভ্যাটেরই অ্যাডভান্স, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা দেখলাম, এটা ডিটেইল আবার বলবো, কিন্তু আমি বললাম এই এই ক্ষেত্রে যে আসলে ভ্যাটের সাথে এই জিনিসগুলো কাস্টমস ডিউটি সহ একটা কানেকশন আছে। আপনারা দেখবেন ভ্যাটের পরীক্ষায় কাস্টম ডিউটিও কোশ্চেন আসবে, আপনাদের যে ভ্যাট যে মূসকের পরামর্শক যে পরীক্ষা। তো এটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন এই যে আমি একটু আগে আলাপ করছিলাম আপনাদের যে ভ্যাটের কি কি আছে। আচ্ছা এটা পরে আলাপ করি, এটা চেঞ্জটা এটা পরে বলি আপনাকে। ওইখানে ছিলাম আমরা, সরি, এই যে এখানে ছিলাম। তিনটে স্তর, তিনটে স্তর আমরা দেখলাম, সেটা হচ্ছে কি কি স্তর। একটাকে বলা হচ্ছে যে আপনার আমদানি স্তর, আর একটাকে বলা হচ্ছে উৎপাদন স্তর, আর একটাকে বলা হচ্ছে ব্যবসায়িক স্তর। এরপর দেখেন মূলত আমাদের 2.1 নামে একটা আছে, 18 মূসক আছে, আমরা ওই যে ভ্যাট কনসাল্টেন্টের জন্য করি, এইগুলো আমরা বাদ, বাট নর্মালি রেগুলার যে মূসকগুলো লাগে সেই মূসকগুলো আমরা ভাগ করতে পারি। রেগুলার মূসকগুলো আমাদের প্রতি মাসে লাগে, যেগুলা যে কাজগুলো বিভিন্ন সময় লাগে বা প্রতিদিনই লাগে কোনো কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে মূসক 4.3। আর 6.1 থেকে শুরু করে আপনার 6.10 একটা মূসক আছে, এই পর্যন্ত লাগে রেগুলার। আর 4.3 হচ্ছে সহগ, বা যেটাকে প্রাইস ডিক্লারেশন আগে বলতাম ওইটা। আর মূসকের রিপোর্টিংটা 9.1 ফর দ্য জেনারেল ভ্যাট পেয়ার, আর 9.2 ট্যাঙ্কেটেড রেটে যারা ভ্যাট দেয় তাদের জন্য। সো মূলত এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন এইটা পড়বো তখন আমাদের ডিটেইল ক্লাসে এগুলো ডিটেইল আলোচনা হবে, ঠিক আছে। সো আপাতত আমরা দেখলাম যে এই মূসকগুলা খুবই ইম্পর্টেন্ট। মূসকের সংক্ষেপ হচ্ছে মূল্য সংযোজন কর, এভাবেই মূসক আসছে, যেটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট। হ্যাঁ, সো এই আমরা জিনিসটা দেখলাম। আচ্ছা, এর ভিতরে কি কি আছে দেখেন, এইখানে দেখেন, আমি একটু আগের আইনটা অনেকে ভুলে গেছেন, এটা একটু জানা রাখা দরকার। ইন্টারভিউ বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে। আমরা যেটা মূসক 4.3 মানে সহগ ডিক্লারেশন, এটা প্রাইস ডিক্লারেশন ছিল আগের আইনের, মূসক হচ্ছে 1। আর এখনকার আমাদের র মেটেরিয়ালের আরএম কনজামশন, মানে হচ্ছে যেটাকে আমরা র মেটেরিয়াল অথবা র মেটেরিয়াল কনজামশনের জন্য যেটাকে আমরা ক্রয় বই বলি, সেটাকে হচ্ছে 6.1, বিক্রয় বই হচ্ছে 6.2। আর যারা ট্রেডিং করেন, ট্রেডিংয়ের ক্ষেত্রে এই দুইটা আলাদা রাখতে হয় না, একবারে 6.2.1 হয়। তো সেটা আগে ছিল কোন বই, রেফারেন্স দেওয়া আছে যে ক্রয় বই ছিল 16, বিক্রয় ছিল 17। আর হচ্ছে এইটা এইটা এভাবে আলাদা একসাথে ছিল না, ট্রেডিং যেমন আছে। এরপর হচ্ছে সেলস ইনভয়েস, যেটা মূসক 6.3, এটা আগে মূসক 11 ছিল। এটা হচ্ছে 1991 সালের আইনে। হ্যাঁ, আর 2012 সালের আইনে এটা হচ্ছে 6.3। 6.6 হচ্ছে ভিডিএস ভ্যালু, মানে ভিডিএস সার্টিফিকেট, ঠিক আছে। ভিডিএস সার্টিফিকেট মানে ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। এটা নিয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে, আপনারা দেখে নিন, ক্লিয়ার হবেন। ক্রেডিট নোট লাগে 6.7, ডেবিট নোট হচ্ছে 6.8, আর হচ্ছে লিস্ট অফ
লিস্ট অফ কাস্টমার যারা 2 লাখ টাকার উপরে আপনার পারচেস করছেন এরকম লিস্ট একটা জমা দিতে হয়, এটা 6.10। আর জেনারেল রিটার্ন হচ্ছে 9.1। আর টার্ন ওভার মূসক হচ্ছে 9.2। সো এইগুলো কি সবার জানা না থাকলে মুখস্থ করে ফেলতে হবে, এইখানে কোনো ছাড় নাই, মানে যে কোনো এক্সামের জন্য এই জিনিসটা আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে এবং এটা ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে? বোঝা গেল এটা? জি স্যার। আপনাদের কাছে এরকম সামারি করা আছে এগুলো গোছানো, মানে পরীক্ষার প্রিপারেশনের জন্য আছে নাকি নাই না না এরকম আচ্ছা, তাহলে এগুলো সব পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমরা সব দিয়ে দিব আপনাদেরকে এটা পিডিএফ করে। আচ্ছা, এখন এটারই আরেকটু এলাবোরেটেড ফর্মে যদি বলেন সেটা হচ্ছে, স্যার একটু বিরক্ত করলাম স্যার, এগুলো জি পিডিএফ ফাইল কি হোয়াটসঅ্যাপে হ্যাঁ দেওয়া হ্যাঁ হবে হোয়াটসঅ্যাপ নাকি? গ্রুপে, হ্যাঁ 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 আপনি যে যে গ্রুপ আছেন পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখানে দেখেন বিজনেস প্রসেস, আমরা ভ্যাট মানে হচ্ছে মূলত বিজনেস প্রসেস অফ ভ্যাট মূসক কি? পণ্য বা সেবার সরবরাহ বা বিক্রয়, সেলার বা বিক্রয় কি করে? ক্রেতাকে কি করে 6.3 দেয়, মানে হচ্ছে যে সেল করবে সে হচ্ছে কি করবে পণ্য বা সেবা, তারা ওই যে আমরা দোকান থেকে যখন কিনি, মিষ্টির দোকান দিয়ে কিনি, যা কিনি বা আগরাতে কিনি, আমাদের 6.3 দেয়। আর সে অনুযায়ী বিক্রয় বই 6.2। আর আপনার হচ্ছে যেটা হচ্ছে ইয়ের জন্য যারা হচ্ছে ম্যানুফ্যাকচারার না ট্রেডারের জন্য আপনার 6.2.1। আর ম্যানুফ্যাকচারের জন্য কি হয়, কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে কি হয়, ক্রয়ের ক্ষেত্রে হয় হচ্ছে, মানে এটা হচ্ছে সেলারের ক্ষেত্রে আর এটাও সেলারের ক্ষেত্রে, তো দুইটাই সেলারের ক্ষেত্রে আপনার 6.2 দিতে হয়, আর যদি ট্রেডিং হয় তাহলে 6.2.1। আর যদি কেউ কেনে তাহলে তার কি হবে, সে কি করবে, সরবরাহকারীর কাছ থেকে মানে সাপ্লায়ারের কাছ থেকে ক্রেতা বুঝে নেবে 6.3, আর সে 6.1-এ রাখবে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, আর ট্রেডিং হলে 6.2.1। আর ফ্যাক্টরিতে আপনার কারখানা বা ফ্যাক্টরি থেকে চূড়ান্ত পণ্য যখন কাঁচামালের মূসক 6.2 পাঠাতে হয়, যখন রোড চালান বলে, রোড চালান, এই রোড চালানটা কি, নর্মালি আমি যখন বিক্রি করি সেই বিক্রির জন্য চালান একটাই 6.3, খেয়াল করেন। কিন্তু কিন্তু যদি আপনি আপনার একটা ফ্যাক্টরি থেকে, আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন আছে একটা ফ্যাক্টরি থেকে আর একটা ফ্যাক্টরিতে যদি আপনি চেঞ্জ করেন, পণ্য পাঠান, তখন 6.3-র মাধ্যমে করতে হয়। আপনার সামনে এটা ক্লিয়ার হবে, নোট রাখেন যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কোশ্চেন থাকে যে এটা কি বললেন স্যার, 6.3 হচ্ছে বিক্রির সময়, এটা হচ্ছে মূসক চালান 6.3। বাট যদি আপনার নিজের একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরি, নিজের ফ্যাক্টরি থেকে গোডাউন, নিজের ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউস, নিজের ফ্যাক্টরি থেকে বিক্রয় কেন্দ্র, সেখানে যখন আপনি পাঠাবেন তখন আপনার এটাকে এডিশনাল ভ্যাট দিতে হবে না, আপনি 6.5-এর মাধ্যমে রোড চালান করতে পারবেন। কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনার একাধিক বিজনেস প্লেস থাকলে এই প্রত্যেকটা বিজনেস প্লেসকে আপনার কি করতে হবে, এই একই বিজনেস প্লেসগুলোকে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মাধ্যমে আনতে হবে। তো এটা আমরা 6.5 দেখবো, এটা পুরো ক্লিয়ার বুঝবেন, এটা আপনি সামনে, আমি তো একদম প্রথম দিন বলছি, জিনিসগুলো জাস্ট শুনেন এবং এটা মুখস্থর মতো করে ফেলেন, আর প্রত্যেকটা জিনিস বুঝায় বুঝায় আপনাদের ক্লাসগুলো কমপ্লিট করা হবে, একটা জিনিসও আমরা না বুঝায় চলে যাব না। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন, হ্যাঁ স্যার এই বল। যে আপনি যে তথ্যগুলো বলতেছেন সবই তো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, কিন্তু স্যার হ্যাঁ এতগুলো তথ্য স্যার মনে রাখা তো স্যার কঠিন, কিভাবে কি করবো? আচ্ছা, এটা মনে রাখা সহজ, সেটা হচ্ছে এই স্লাইডগুলো পড়বেন আর আমার এই ভিডিওটা শুনতে থাকবেন আপনি। এটা যখন স্লাইড তো বেশি না, কয়েকটা স্লাইড খেয়াল করছেন, হ্যাঁ, এটা প্রিন্ট করে টেবিলে রাখবেন আর ভিডিওটা বারবার শুনবেন, 2 বা 3 বার শুনলে পুরো মুখস্থ হয়ে যাবে এটা। আর আমার আরো ভিডিও আমার আছে, একটু দেখেন। এটা কিন্তু যখন চোখে দেখে মানুষের মনে রাখার একটা বুদ্ধি খেয়াল রাখবেন, যে চোখে যখন পড়বেন, তিনটা একসঙ্গে চোখে যখন পড়বেন এটা আপনার চোখ দিয়ে মাথায় যাবে, ব্রেনে ঢুকবে, কানে যখন শুনবেন তখন একটা হবে, আবার যখন লিখবেন খাতায় লিখতে থাকবেন যে 6.3 মানে মূসক চালান, হ্যাঁ, 6.1 মানে হচ্ছে ক্রয়, 6.2 মানে বিক্রয়, যদি ট্রেডিং হয় তাহলে এটাকে 6.1 6.2 আলাদা রাখতে হয় না, তখন তারা কমন ট্রেডিং কোম্পানি যারা দোকানদার বা ট্রেডিং, তারা 6.2.1 একবার রাখতে পারে। এগুলো আমি সামনে সব চেহারা দেখাবো। তারপরে রোড চালান, যখন নিজেদের পণ্য নিজেদের ভিতরে ট্রান্সফার করে তখন হচ্ছে এটাকে রোড চালান বলে, 6.5। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে এটা যখন লিখবেন বারবার তখন মাথায় ঢুকে যাবে। আর যখন আপনার চুক্তিভিত্তিক প্রোডাকশন করে এটা 6.4, এটা পরে অ্যাডভান্স লেভেল, এটা পরে বোঝাবো, এখন আপাতত বললাম না, প্রথম ক্লাস হিসেবে। আচ্ছা, এগুলোর কি স্যার আমাদের পর রেকর্ড এই ক্লাসগুলো হ্যাঁ রেকর্ড হ্যাঁ, করতে হবে, তাই তো? জি 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 জি, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, জি, এটা আপনাদের খুব সহজ করে, মানে এর চেয়ে ভালোভাবে সহজভাবে আর ক্লাস আপনি পাবেন না। স্যার সো একটা এখন, জিনিস, জি বলেন। আচ্ছা যারা এক্সপোর্ট করতেছে গার্মেন্টস গুলো, ওদের তো হুম। এক্সপোর্টের যখন দেয় তখন তো তাদেরকে চালান দিত, তারা কি তখন 6.5 দেবে?
না না এক্সপোর্টের ক্ষেত্রে আপনার চালানতে 0% হবে, ওটা 6.5 হবে না। ওটা এক্সপোর্টের ক্ষেত্রে আমি বললাম না আপনার হচ্ছে এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ভ্যাটের রেটটা হচ্ছে আপনার 0%। তো তাদের হচ্ছে হ্যাঁ তাদের আসলে মূলত এক্সামটেড, তারা ভ্যাট এক্সামটেড, তার ভ্যাট দিতে হবে না, ঠিক আছে। সো এটা আমরা সামনে দেখবো, ওটা তখন 6.5 না, তখন ওই যে লাগলে স্যার আপনার জি 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 ওটা জিরো। স্যার স্যার আমি একটা প্রশ্ন করতে জি চাই বলেন যে বলেন ব্যাংকের ক্ষেত্রে স্যার কত পার্সেন্ট বেড দেওয়া হয়? কোনটা কোনটা? ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক আচ্ছা এইটা হচ্ছে আমি বলি আপনার আইনটা আমরা তো কেবল সামগ্রিক পড়তেছি। আমরা ব্যাংক ভ্যাটের আপনার ব্যাংকের ক্ষেত্রে ভ্যাট কি আপনার যখন একটা অ্যামাউন্ট রাখেন খেয়াল করেন, ওই অ্যামাউন্টটা যখন আপনার একটা ডিউটি কাটে বা কোনো একটা খরচ কাটে দেখবেন তখনই আপনার এটা আপনার 15% কাটে। মানে ব্যাংকের ম্যাক্সিমাম সেবার রেটে হচ্ছে 15%। কিছু কিছু স্পেসিফিক আছে সেটা এক্সপোর্ট রিলেটেড, সেটা আমরা পরে দেখব। নর্মালি আপনি দেখবেন যে আপনার স্টেটমেন্ট যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট রাখেন দেখবেন যে আপনার একটা টাকা কাটলে সঙ্গে সঙ্গে ধরেন 100 টাকা কাটলো, পরেই দেখবেন যে আপনার হচ্ছে 15%-এর একটা জিনিস চলে আসছে আলাদা, ঠিক আছে। ওইটা আপনার এই এটা এই ইয়েটা ওইভাবে ভ্যাটটা তারা কেটে নেয়। আচ্ছা এখন ওইটা স্পেসিফিক রেটটা আমরা পরে দেখবো, আমি রেট নিয়ে এখন কোনো কথা বলছি না, আমরা হচ্ছে সামগ্রিকভাবে আইনটা বুঝতেছি। আপনার এরপরে যে রেটগুলা ধরেন ব্যাংকের কত, আপনার সাবানের কত, টুথপেস্টের কত, তারপর হচ্ছে আপনার হচ্ছে খাদ্যপণ্যের উপর আছে কি নাই, হ্যাঁ আগরা একসময় ভ্যাট ছিল এখন উঠাই দিল কেন, এই জিনিসগুলো আমরা টোটাল পড়বো। আজকে আপাতত আমরা ফান্ডামেন্টালে থাকি এবং এখানে দেখবেন আমার একটা ইয়ে আছে ভ্যাটের কথা, এখানে খুব স্বাভাবিক সুন্দর করে এরকম আলোচনা করে সেকশন 1 2 3 এরকম ধরে ধরে করা আছে। আবার দেখবেন হচ্ছে ভ্যাটের হচ্ছে আপনার হচ্ছে মূসক 6.1 6.2, ওই ভিডিওগুলো শুনলে যিনি বললেন যে মনে থাকে না ওনার একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি এটা দেখতে পারবেন। আচ্ছা এখন জি আমি স্যার। জি এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে আজকে শেষ মানে একটু পরিশ্রম করাই আপনাদেরকে, সেটা হচ্ছে এইটা আসলে আজকে না পড়াই, এটা আমি ওই প্রসেসটা আমি আজকে যেহেতু প্রথম ক্লাস ভাবছিলাম 1 ঘন্টা নিব, 1 ঘন্টাই আমার মোটামুটি হয়ে গেছে, 9টা 5-এ শুরু করছি, 10টা বাজে। সো আমি এই হাবিব সাহেবের ক্লাসগুলো লম্বা হবে, হাবিব সাহেব ও অন্যরা, আর আমি আপনার গ্যাপে গ্যাপে যখন ক্লাস নিব ওনারা কি কি পড়ালো সেটা ভালোভাবে বুঝছেন কিনা আমি রিপিট করে আবার আপনাদের সাথে ক্লাস নিব, তখন এই আজকে যেমন প্রথমবার বললাম এই জিনিসগুলো সেকেন্ডবার আবার আপনারা শুনবেন এবং আপনাদেরকে এই এই জিনিসটা না মাথায় ঢুকায় না বুঝায় বেসিক লেভেল যখন শেষ হবে যারা একটু অ্যাডভান্স তাদের জন্য কিন্তু অ্যাডভান্স লেভেলের এখানে ক্লাস থাকবে, তারা আবার অ্যাডভান্স লেভেলে যাবেন। সো এইভাবে করে করে আমরা আগাবো, আপনারা কোনো রকম কোনো চিন্তা করেন না যে কিভাবে আগাবো, আপনাদের ক্লাসে যেহেতু ভর্তি হয়েছেন আমাদের প্রক্রিয়া আমরা আপনাকে একটা জায়গায় আগায় নিব। আচ্ছা হ্যাঁ এমসিকিউ, এবার এমসিকিউ পরীক্ষা হবে, এগুলো নিয়ে আমাদের হাবিব সাহেব নেক্সট পরীক্ষা হবেন। আজকে আমি তো জেনারেলি ভ্যাটের উপরে ওভারঅল একটা আপনার ডিটেইল ধারণা দিলাম। হাবিব সাহেব নেক্সট ক্লাস ইয়ে আমাদের কি সাজিদুল আছেন ভাই? সাজিদুল আমাদের ওনাদেরকে নেক্সট ক্লাসটা ডিক্লেয়ার করেন। এখানে তো অনেক স্টুডেন্ট আমাদের আজকে 140 জন। সো আমরা আজকে আর বেশি লম্বা করব না, আপনি গ্রুপে প্রত্যেকেরই কিভাবে ক্লাস হবে ক্লাস শিডিউলটা দিয়ে দিবেন প্রথম, তারপরে হচ্ছে আজকের যে ম্যাটেরিয়ালগুলো আমি দেখালাম এই ম্যাটেরিয়ালগুলো অ্যাডভান্স দিয়ে দিব সব, এই রেকর্ডেড ভিডিওটা দিবেন এবং ওনারা প্র্যাকটিস করবে, আর নেক্সট ক্লাস আপনাদের কবে এটা জানাই দেওয়া হবে, ঠিক আছে। সো শীতের দিন আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত শেষ করি, আমি যে ওভারঅল একটা আপনার করলাম এবং নেক্সট আপনার হাবিব সাহেব এবং আরও একজন ট্রেনার আছে এবং একজন ভ্যাটের কমিশনার সেশন নেবেন একটা, এই সবগুলোর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে এভাবে করে আরও ডিটেইল আলোচনা করে প্র্যাকটিক্যাল কিছু জিনিস জিনিস ধরে ধরে আলাপ করব। উইথ দ্যাট নোট আজকের মতো শেষ করি, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।